জটিল আঞ্চলিক সংকট সত্ত্বেও সবাইকে অবাক করে দিয়ে নেতৃত্ব নিচ্ছে আফগানিস্তান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। যে তালেবানকে সন্ত্রাসী সংগঠন বলা হতো, সেই তালেবানের নেতৃত্বে এখন আফগানিস্তান এগিয়ে যাচ্ছে প্রায় সকল ক্ষেত্রেই। আমেরিকা ও পশ্চিমাদের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে পরিবর্তিত সময়ে নিজেদের দারুণভাবে খাপ খাইয়ে নিয়ে অর্থনীতিতেও এনেছে বিরাট সাফল্য। ধীরে ধীরে জটিল ও বিবর্তিত আঞ্চলিক বহুমেরুকরণেও বাগিয়ে নিচ্ছে নেতৃত্বের ঝান্ডা, প্রভাব বাড়াচ্ছে নিজ আলোয়। আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ে বার্ষিক প্রতিবেদনে দেশটির অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করতে কয়েকটি দেশের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করা হয়েছে। দেশটির উপ অর্থমন্ত্রী আব্দুল লতিফ নাজারির মতে, কিছু দেশ চায়নি যে আফগানিস্তান এই অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতিতে অংশ নিক। খবর টোলো নিউজের। তিনি বলেন, আফগানিস্তান অর্থনীতিকে কেন্দ্র করে নেয়া কৌশলের মাধ্যমে তার অর্থনীতিকে এই অঞ্চলের সঙ্গে একীভূত করতে কাজ করছে। আব্দুল লতিফ নাজারি আরও বলেন, কিছু দেশ, যাদের নাম আমি উল্লেখ করব না, তারা আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনৈতিক পরিবর্তন থেকে আফগানিস্তানকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল। তারা চেয়েছিল আফগানিস্তান যেন অন্যের ওপর নির্ভরশীল হয়। তিনি নিজ দেশের রাজনীতিকদের দক্ষতার প্রশংসা করে বলেন, আফগানিস্তান তার অর্থনীতিকে পুরো অঞ্চলের সঙ্গে একীভূত করতে সক্ষম হয়েছে। নাজারি আরও বলেন, আফগানিস্তান এখন TAPI, CASA 1000 এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর মতো প্রধান আঞ্চলিক প্রকল্পগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। তিনি জোর দিয়ে বলেন, এই ধরনের প্রকল্প আঞ্চলিক অর্থনীতিতে আফগানিস্তানের অবস্থান সুরক্ষিত করতে সাহায্য করতে পারে। নাজারি আফগানিস্তানে খাদ্য নিরাপত্তাহীনতা এবং বেকারত্ব সম্পর্কে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদনগুলিকে অতিরঞ্জিত বলে বর্ণনা করেছেন। তার দাবি, অতীতের তুলনায় খাদ্য পরিস্থিতি ও কর্মসংস্থানের সুযোগ আগের চেয়ে উন্নতি হয়েছে। তিনি আরও বলেছেন যে বিদেশি সাহায্য কমে যাওয়া বা স্থগিতাদেশ আফগান অর্থনীতিতে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলেনি। বিদেশি সাহায্যের উপর যাতে নির্ভরশীল হতে না হয় তা নিশ্চিত করার চেষ্টা করছে আফগানিস্তান। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, গত বছর আফগানিস্তানে ৩৭০টি উন্নয়ন প্রকল্প এবং ৮৭৩টি সহায়ক প্রকল্প বাস্তবায়িত হয়, যার অর্থায়ন করা হয় দেশীয় রাজস্ব থেকে। একই সময়ে ১৪০টি বেসরকারি সংস্থা, যার মধ্যে ৬টি বিদেশি, অর্থনীতি মন্ত্রণালয় থেকে পরিচালনার লাইসেন্স পেয়েছে। বেসরকারি সংস্থাগুলোর সমন্বয় প্রধান আব্দুল সালাম আশরাফি প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারীদের প্রতি মনোযোগ দিতে এনজিওগুলোর প্রতি আহ্বান জানান। আফগানিস্তানে তালেবান ক্ষমতা নেয়ার ৪ বছর পূর্ণ হতে চলল। ২০২১ সালের ১৫ আগস্ট যখন তারা ক্ষমতা গ্রহণ করে, তখন দেশটি ছিল বৈদেশিক মুদ্রাশূন্য দুর্ভিক্ষের একটি দেশ। অর্থনীতি ছিল যুদ্ধবিধ্বস্ত, ফলে এই দেশটির ঘুরে দাঁড়ানো অনেক কঠিন ছিল। কিন্তু তালেবান সরকার তাদের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসা বাণিজ্য পুনরুজ্জীবিত করতে পেরেছে। এই সরকারের সবচেয়ে বড় সাফল্য কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তন। আফগানিস্তান একসময় বিশ্বে আফিম উৎপাদনে শীর্ষ অবস্থানে ছিল। তালেবান ক্ষমতায় আসার পর আফিম উৎপাদনের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, ফলে আফিমের ফলন প্রায় ৯৫% কমে গেছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত দপ্তর এক প্রতিবেদনে বলছে, ২০২৩ সালে সারা দেশে আফিম চাষ ২,৩৩,০০০ হেক্টর থেকে কমে মাত্র ১০,৮০০ হেক্টরেরও কম হয়েছে। আফিমের উৎপাদন আগের বছরের চেয়ে ৯৫% কমে ৩৩৩ টনে দাঁড়িয়েছে। আফিমের বদলে তারা জাফরান আবাদ বাড়াচ্ছে। মূলত তালেবানের নীতিগত পরিবর্তনের সুদূর প্রসারী প্রভাব পড়ছে দেশটির অর্থনীতিতে। ফলে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অর্থনীতির চাকা দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। এক্ষেত্রে বড় অবদান রাখছে কৃষি। ডালিম বা আনার চাষ আফগানিস্তানের অন্যতম কৃষি। দেশটিতে প্রচুর পরিমাণ ডালিম চাষ করা হয়। এই ফল উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম আফগানিস্তান।
তবে এতদিন সাধারণ ফল হিসেবে ডালিম রপ্তানি হলেও এখন সেটি পানীয় আকারে রপ্তানি করা হচ্ছে। পামির কোলার সাফা নামের আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে তোলপাড় ফেলেছে। এই পানীয়কে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত কোকা কোলার বিকল্প এবং স্বাস্থ্যকর পানীয় হিসেবে ভাবা হচ্ছে। পামির কোলা কোম্পানির বিক্রয় ব্যবস্থাপক বলেছেন, এই সংস্থা ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং মধ্য এশিয়ার দেশগুলোতে এই পানীয় রপ্তানি করেছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতেও রপ্তানি শুরু হয়েছে। অর্থনীতিবিদদের মতে অভ্যন্তরীণ পণ্য রপ্তানি সম্প্রসারণ আফগানিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে সহায়ক হবে। অর্থনীতিবিদ আব্দুল নাসির রেশতিয়া বলেন, এ রপ্তানির মধ্য দিয়ে দেশ আরও বিনিয়োগকে উৎসাহিত করবে এবং রপ্তানি বাড়লে ও সরকার আরও সুযোগ সুবিধা দিলে অর্থায়ন বাড়বে। দেশটির অর্থনীতি নিয়ে বার্তা সংস্থা এএফপির গেল বছরের এক প্রতিবেদনে বলা হয়, ওই সময়ে নিরাপত্তা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অর্থনীতি এখনও গতিশীল হয়নি। তবে তালেবানের যে একেবারেই কোনো সফলতা নেই তা নয়। 2021 সালে তারা ক্ষমতা নেয়ার পর দেশটিতে কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে, যদিও কোনো দেশ এখন পর্যন্ত তাদের স্বীকৃতি দেয়নি। দেশটির মুদ্রার বিনিময় মূল্য বেড়েছে, দুর্নীতি কমেছে আর কর সংগ্রহ বেড়েছে। আফগানিস্তানে প্রচুর খনিজ সম্পদ আছে, সেই সঙ্গে আছে কৃষি খাতে উন্নয়নের সম্ভাবনা। তালেবান সেগুলো কাজে লাগানোর চেষ্টা করছে। জাফরান চাষেও সফলতা পাচ্ছে দেশটি। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে 54 বছর বয়সী আজিজুল্লাহ রেহমাতির জাফরানের ব্যবসা। তার ব্যবসা দিন দিন বড় হচ্ছে। আশা করছেন তার রেড গোল্ড স্যাফরন কোম্পানি এবছর দ্বিগুণ উৎপাদন করবে। 2021 সাল পর্যন্ত রেহমাতি এই দামি মশলা সশস্ত্র বাহিনীর নিরাপত্তা প্রহরায় কারখানা থেকে বিমানবন্দরে আনা নেয়া করতেন, কিন্তু এখন আর তার প্রয়োজন হয় না। তিনি 27টি দেশে জাফরান রপ্তানি করেন। তিনি বলেন, এখন কোনো সমস্যা নেই। বিশ্লেষকরা অন্য আরেকটি বিষয়ে আফগানিস্তানের এগিয়ে থাকার কথা জানাচ্ছেন। যুদ্ধবিধ্বস্ত একটি দেশ। পাকিস্তানের শরণার্থী ক্যাম্প থেকেই তাদের ক্রিকেট শেখা। স্টেডিয়াম নেই, আধুনিক একাডেমি নেই। আফগানিস্তান ক্রিকেট নিয়ে এতদিন এমন ধারণাই ছিল বিশ্ব ক্রিকেটের। তবে সেটা যে সর্বৈব মিথ্যা তা ক্যামেরার সামনে জোর গলায় বলেছেন আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। লোকে বলে, আমাদের নাকি কিছু নেই। আমাদের স্টেডিয়াম, একাডেমি সহ সব ধরনের সুযোগ সুবিধা আছে। আমাদের ঘরোয়া ক্রিকেটে স্টেডিয়াম 40 থেকে 50 হাজার দর্শকে ভরা থাকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে এভাবেই আফগানদের সম্পর্কে ক্রিকেট বিশ্বের ভ্রান্ত ধারণা ভেঙে দেন শাহিদি। আর্থিক সচ্ছলতা বাদ দিলে তারা অনেক কিছুতেই বাংলাদেশের চেয়ে যে এগিয়ে সে প্রমাণ দিয়েছেন সেবারের আসরে। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসেই সেমিফাইনালের সম্ভাবনা তৈরি করেছিলেন। বৃষ্টির কারণে তারা যখন হতাশ, সেখানে সেই বৃষ্টির কল্যাণেই কিনা একটি পয়েন্ট পেয়ে দেশে ফিরেছেন শান্তরা। আসলে এবারের আসরে ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের ক্রিকেট দক্ষতা ও সামর্থ্যের জানান দিয়েছেন রশিদ, লতিফ, ইব্রাহিম, জাদরানরা। টেস্ট মর্যাদা পাওয়ার মাত্র 7 বছরের মধ্যে আইসিসি টুর্নামেন্টগুলোতে শিরোপা দৌড়ে অন্য দলগুলোকে চ্যালেঞ্জ জানাচ্ছে আফগানরা। গত টি-20 বিশ্বকাপেই তারা সেমিফাইনাল খেলেছে। আর গত ওয়ানডে বিশ্বকাপে সেমিতে যাওয়ার লড়াইয়ে মুম্বাইয়ে ম্যাক্সওয়েলের ম্যাজিক ইনিংসের কাছে হেরে যেতে হয় তাদের। ওয়ানডে ফরম্যাটেও যে তারা কতটা ভয়ঙ্কর সেটা ইংল্যান্ডকে বুঝিয়ে দিয়েছে। একসময় শুধু রশিদ খান, মুজিবুর রহমান, নবীরাই ছিলেন আফগান ক্রিকেটের পোস্টার বয়। ধরে নেওয়া হতো দলটিতে শুধু রহস্যময় স্পিনার রয়েছে। তবে আজমত ফারুকিরা দেখিয়ে দিয়েছেন পেস বোলিংয়েও আফগানরা ফেলে দেওয়ার মতো নয়। এখন এসব ট্যালেন্ট কি শুধুই গলির ক্রিকেট খেলে আসে? ব্যাপারটি মোটেও তা নয়। বাংলাদেশে যেখানে ঢাকা প্রিমিয়ার লিগের বাইরে ওয়ানডে ফরম্যাটের বিসিবি স্বীকৃত কোনো টুর্নামেন্ট নেই, সেখানে আফগানিস্তানের 7টি ওয়ানডে ফরম্যাটে টুর্নামেন্ট হয়, যার একটি আবার বয়স ভিত্তিক। টি-20 ফরম্যাটের 3টি ঘরোয়া টুর্নামেন্ট হয় সেখানে, যার একটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক। প্রথম শ্রেণী ও 3 দিনের টুর্নামেন্টও রয়েছে আফগানিস্তানে। তাদের সমস্যা একটাই, বিদেশি ক্রিকেটাররা সেখানে খেলতে চান না। তবে ঘরোয়া ক্রিকেট আফগানিস্তানে ভীষণ জনপ্রিয়। ঢাকা লিগে এখন মেরে কেটেও 500 দর্শক হয় না। সেখানে কাবুল, কান্দাহার আর জালালাবাদের মাঠ ভরে যায় দর্শকে। আফগানিস্তানের অঞ্চলভিত্তিক 5টি ভাগ হল আমুয়া, বন্দে আমির, বুস্ত, স্পিনঘর ও মিস আয়ানক। সেখানে প্রতিটি অঞ্চলে আলাদা আলাদা 3 ফরম্যাটেই লিগ হয়। অথচ বাংলাদেশের সবকিছুই ঢাকা কেন্দ্রিক।
অনেক আলোচনার পরও বাংলাদেশে আঞ্চলিক ক্রিকেট সংস্থা আলোর মুখ দেখেনি। তাহলে আফগানিস্তানের ক্রিকেট এগোবে নাকি বাংলাদেশেরটা এগোবে? আফগানিস্তান বোর্ড থেকে প্রতি বছর দেশ জুড়ে ট্যালেন্ট হান্ট হয়। ব্যাটার, পেসার, স্পিনারের বাইরে কোচও সন্ধান করা হয়। এজন্য আফগান বোর্ড স্পন্সরের দিকে চেয়ে থাকে না। আইসিসি থেকে পাওয়া অনুদানের ওপর নির্ভর করেই চলে এসব ট্যালেন্ট হান্ট। আর এই আফগানিস্তান আগামী 1 দশকের মধ্যে কোনো আইসিসি টুর্নামেন্ট জিতবে বলে বিশ্বাস দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইনের। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্টে আফগানিস্তানের অনেক খেলোয়াড় অংশ নেয়। এটা তাদের জন্য দারুণ ব্যাপার। তবে মনে হয় তাদের 4 দিনের ম্যাচেও মনোযোগী হতে হবে, কারণ ওয়ানডে ভার্সনটা কিন্তু টেস্টেরই ছোট ভার্সন এবং সেটা থেকে টি-20ও শেখা যায়। যখন তারা এই 3 ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে পারবে, সত্যি কথা বলছি, এর 1 দশকের মধ্যেই তারা আইসিসির কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে। ESPN ক্রিক ইনফোর টকশোতে ডেইল স্টেইনের সঙ্গে ওয়াসিম জাফরও ছিলেন। তিনিও এই ভবিতব্যের সঙ্গে একমত প্রকাশ করেন। আফগানিস্তান উন্নতি করছে, তারা এখন যে কোনো দলকেই হারাতে পারে, আর তাতে আপসেট বলা যায় না। আশা করি এই দলটি অনেক দূর যাবে। তবে ব্যাটিংয়ের সময় এক ধরনের অস্থিরতা থেকে আফগানদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ডেল স্টেইন। আমরা এমন এক সময় বাস করি যেখানে লোকজনের ধৈর্য খুব কম। আমরা ইনস্টাগ্রামে একটা স্টোরি শুধু 2 সেকেন্ড দেখি। আফগানিস্তানের খেলোয়াড়েরাও একই কাজ করেন। তারা খুব দ্রুত কিছু ঘটিয়ে ফেলতে চান। দেখা যায় ক্রিজে সুইং পাচ্ছেন, অথচ এর মধ্যেই তারা 4 ছক্কা মারার চেষ্টা করে যাচ্ছেন। এটা 4 দিনের ম্যাচ বেশি খেললে কমে যাবে। এভাবে প্রায় সব দিক থেকেই নিজেদের প্রভাব বাড়াতে সচেষ্ট থাকছে তারা। প্রশংসাও পাচ্ছে বিশ্ববাসীর কাছ থেকে। দর্শক, আজ এ পর্যন্তই। শুভ কামনা।